হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো দেবদার 45তম সিনেমা দেব 45-এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। সেটা হতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের সাথে টেক্কা, এবং সেটার একটা ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে। তো সেই ফার্স্ট লুকটা নিয়ে অ্যানালিসিস করব। বাট অ্যানালিসিসটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। এইভাবে অ্যানাউন্সমেন্টটা আমার খুব ভালো লাগে। এই দেব 45 এইভাবে অ্যানাউন্সমেন্টটা আমার পার্সোনালি খুব পছন্দের। কারণ এইভাবে অ্যানাউন্সমেন্টটা করলে আপনি কি করছেন, প্রথমত এই যে অ্যাক্টর, একজন অভিনেতা, তার পুরো ফিল্মোগ্রাফিকে আপনি একটা ট্রিবিউট দিচ্ছেন। দেব 45 মানে কি, এর আগে দেব 44টা সিনেমা করেছে, এটা 45 নাম্বার হতে চলেছে। এর আগে মানে তার ফিল্মোগ্রাফিটাকে একটা ট্রিবিউট দেয়া হচ্ছে। এবং সেকেন্ডলি অডিয়েন্সের মনে কিন্তু একটা এক্সাইটমেন্ট তৈরি হয়। কারণ কি, কারণ এরপরে যখন সিনেমাটার নাম রিভিল করা হবে, সিনেমাটা সম্পর্কে অ্যাডিশনাল ডিটেলস রিভিল করা হবে, সেটা কিন্তু ইটসেলফ একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। এই জিনিসটা কিন্তু আমরা সাউথে ভীষণভাবে দেখতে পাই। একটা থালাপাতি 67-এর নাম যখন লিও হলো, বা একটা থালাইভার 170-র নাম রিসেন্টলি ভেট্টাইয়ান বলে নামকরণ হলো, এটা কিন্তু ইটসেলফ একটা প্রমোশনাল মেটেরিয়াল। এটা কিন্তু ইটসেলফ অডিয়েন্সের মনে একটা এক্সাইটমেন্ট তৈরি করে। তো এই জিনিসটা, এই অ্যাক্টারদের নামের সাথে তাদের কত নাম্বার সিনেমা হতে চলেছে, এই ব্যাপারটা আমরা সাউথে দেখতে পেতাম। এখন দেবদাও শুরু করে দিলেন টলিউডে, তো সেটা খুব ভালো। ভবিষ্যতে হয়তো অন্যান্য অ্যাক্টাররাও ফলো করবেন। মানে আপনারা ভাবতে পারছেন, যদি রাজ চক্রবর্তীর সাথে মিঠুন চক্রবর্তীর সিনেমাটা আসে, এবং মিঠুন চক্রবর্তী প্রায় 450 সিনেমা করেছেন, সেটা যদি আনটাইটেল নামটা হয় মিঠুন 380 বা 307, মানে যাই হোক, তার যত নাম্বার ফিল্ম হবে, তো ইটসেলফ একটা অডিয়েন্সের মধ্যে এক্সাইটমেন্ট সৃষ্টি করবে। তো এটা মানে এটা টলিউডের অন্যান্য অ্যাক্টারদেরও কিন্তু ফলো করা উচিত বলে আমার বিশ্বাস। তো এবার আমরা এই ফার্স্ট লুকটার ব্রেকডাউন করব। তো এই যে লুকটা দেওয়া হয়েছে, এই ফার্স্ট লুকটা এসছে, এটা পুরোটাই এসছে একটা তাসের মাধ্যমে, একটা তাসের টেমপ্লেটে এই লুকটাকে ডিজাইন করা হয়েছে। এবং এই যে পোস্টারটা দেখলে আপনাদের প্রথমেই সৃজিত মুখার্জির অন্য একটা সিনেমার কথা মনে পড়বে। সেই সিনেমাটা সম্ভবত সৃজিত মুখার্জির সব থেকে ভালো সিনেমা, সেটা হচ্ছে চতুষ্কোণ। সৃজিত মুখার্জির আরও আর একটা সিনেমাই তাস দিয়ে তার পোস্টার ছিল, সেটাই হচ্ছে চতুষ্কোণ। এবং চতুষ্কোণের দুটো অফিসিয়াল পোস্টার লঞ্চ করা হয়েছিল। একটা গ্রাফিক পোস্টার ছিল, যেখানে একটা হাত চারটে তাস ধরে আছে। আর একটা যে পোস্টার ছিল, সেখানে কিন্তু 5টা তাস ছিল, চারটে তাসে 4জন মেন ক্যারেক্টার ছিল। একজন ছিলেন চিরঞ্জিত, একজন ছিলেন অপর্ণা সেন, একজন গৌতম ঘোষ, আর একজন পরমব্রত চট্টোপাধ্যায়। পঞ্চম যে তাসটা ছিল, তাসটা সেটা কিন্তু হাইড করা ছিল। তো হয়তো সেটার সূত্র ধরেই এই সিনেমাটার গল্প হয়তো হলেও হতে পারে। সেটার কারণটা আমি পরে আসছি। তার আগে আমি টেক্কা, এই যে ফার্স্ট লুকটা, এটার বিষয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, টেক্কা দেয়া মানে কি? টেক্কা দেয়া মানে হচ্ছে কনফ্লিক্ট, একে অন্যকে একটা কনফ্লিক্টে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, টেক্কা দেওয়া, টক্কর দেওয়া। তো এখানে হয়তো কোনো কিছুর সাথে কারোর কনফ্লিক্ট বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং আপনারা যদি ফার্স্ট লুকটা ভালো করে দেখেন, তো এখানে দেখবেন দেবদা একটা বাচ্চা মেয়েকে গান পয়েন্টে ধরে আছে, তার হাত ধরা, এবং গানটাও তার দিকে তাক করা। এবং তারই একটা মিরর ইমেজের রিফ্লেকশন আমরা তার তলায় দেখতে পাচ্ছি, যেখানে ইমেজটা ঘুরে গেছে। এবার এই ঘুরে যাওয়ার মানেটা কি? আমরা মিররে কি দেখি? আমরা মিররে লেফট টু রাইট রোটেশন দেখি। মানে আমরা যে জিনিসটা ডান হাতে ধরে আছি, সেটা মিররের পার্সপেক্টিভ থেকে মিররের হবে বাঁ দিক, তাই তো? একটা লেফট টু রাইট একটা রোটেশন দেখা যায়। এবার হয়তো এরকম হতে পারে, গল্পটার মাধ্যমে এটা বলার চেষ্টা করা হচ্ছে, বা ফার্স্ট লুকটার মাধ্যমে, যে যেটা দেখানো হচ্ছে সেটা নয়, সেটা হয়তো ঘুরে যাবে। মানে দেবদাকে তো এই পোস্টারে, মানে যে বন্দুক ধরে আছে, আমরা অ্যাজিউম করতে পারি সেই ক্যারেক্টারটা দেবদাই প্লে করবে। হয়তো তাকে বন্দুক ধরে আছে মানে কি, মনে করা হচ্ছে সেই ক্যাপচার করেছে, এবং যে মেয়েটাকে হাতটা ধরে আছে সে হস্টেজ। হয়তো সিচুয়েশনটা ঘুরে যেতে পারে, হয়তো মিররের ইমেজের মতো সিচুয়েশনটা রোটেট করতে পারে। হয়তো যে ক্যাপচার করেছে মনে হচ্ছে, হয়তো সেই আসল হোস্টেজ, এরকম হলেও হতে পারে। আর সেকেন্ডলি আমার যেটা মনে হলো, এই সিনেমাটার সাথে চতুষ্কোণের কানেকশন থাকলেও থাকতে পারে। কারণ দেখুন, সৃজিত মুখোপাধ্যায়ের 22শে শ্রাবণ বাদ দিলে তার সব থেকে এক্সপেন্সিভ গল্প হচ্ছে চতুষ্কোণ। অ্যাকচুয়ালি আমি বলবো দশম অবতারের থেকেও বেশি এক্সপেন্সিভ হচ্ছে চতুষ্কোণ। এবং চতুষ্কোণ যদি সিনেমাটা আপনি দেখেন, তো একটা খুব বড় পোর্শন কিন্তু আনএক্সপ্লোর্ড, একটা বড় অংশ আনএক্সপ্লোর্ড টেরিটরি কিন্তু আছে। কারণ দুটো কারণ। কারণ আপনি যদি দেখেন, পরমব্রত চট্টোপাধ্যায়কে চতুষ্কোণে বেশ একটা গ্রে হেয়ার দেওয়া হয়েছিল, একটা গ্রেইশ, তার দাড়ি বা তার চুল কাঁচা পাকা এরকম, মানে তার একটা বয়স হয়েছে।
এখানেও পরমব্রত চট্টোপাধ্যায় আছেন টেক্কাতে, এবং এই দুটো কারণে, একটা হচ্ছে ওই তাসের সাথে ওই যেটা বললাম এটা চতুষ্কোণে হাইড করা ছিল, এবং পরমব্রত চট্টোপাধ্যায়ও যেহেতু এই সিনেমাতে আছেন, তো হয়তো কোথাও গিয়ে এটা চতুষ্কোণের প্রিকুয়াল হলেও হতে পারে। এটা আমি ড্যাম শিওর অবশ্যই নই, এবং আমার কাছে কোনো ইনসাইডার ইনফরমেশন বা এরম কিচ্ছু নেই, একটা 200টা সাবস্ক্রাইবারওয়ালা ইউটিউবারের কাছে এগুলো থাকেও না। বাট আমার যেটা মনে হয় এটা হয়তো কোথাও গিয়ে এই যে প্রিকুয়ালের জায়গাটা, চতুষ্কোণের আগের গল্পটা, সেটা হয়তো কোথাও গিয়ে এক্সপ্লোর করতে পারে, কারণ অনেকটা এক্সপ্লোর করার মতো জায়গা আছে। কারণ পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখানো হচ্ছে তার যথেষ্ট বয়স তখন, এবং এটা জানি যে তার যে ট্রমাটা হয়েছিল ছোটবেলায়, সেটা অনেক ছোটবেলাতে হয়েছিল, যখন এই ক্যারেক্টারগুলো চিরঞ্জিত, গৌতম ঘোষ বা অপর্ণা সেন তারা অনেক ইয়াং ছিলেন। তো একটা বড় অংশের গল্প কিন্তু এখানে এক্সপ্লোর করা যায়। একটা বড় এমটি স্পেস আছে, যেটা হচ্ছে পরমব্রতর বর্তমান অবস্থা এবং তার ছোটবেলার অবস্থা। তো টেক্কা গল্পে যেহেতু পরমব্রত চট্টোপাধ্যায় আছে, এবং যেহেতু ওই যেটা বললাম তাসের কানেকশনটা আছে, তো সেক্ষেত্রে কিন্তু হয়তো এরকম হতে পারে আমরা অপেক্ষাকৃত ইয়াং বয়সী পরমকে দেখলাম, এবং সেখানেই হয়তো দেবদা কোথাও হয়তো ফিগার ইন করছেন। এটা যতদূর যা শোনা যাচ্ছে এটা একটা হস্টেজ থ্রিলার হবে, এবং টেক্কা হয়তো এই ক্যারেক্টারগুলোকে হয়তো কোথাও গিয়ে ফিরিয়ে আনা হতে যেতে পারে, এবং এটাও হতে পারে যে অপর্ণা সেনের বা এদের মানে যে কোনো একজনের হয়তো ক্যারেক্টারগুলোর ইয়াং ভার্সন প্লে করছেন রুক্মিণী মৈত্র বা স্বস্তিকা মুখোপাধ্যায়, কারণ এই দুজনও আছেন। তো এরকমও হতে পারে যে আগের ক্যারেক্টার যেগুলো আমরা চতুষ্কোণে দেখেছি সেগুলোর ইয়াঙ্গার ভার্সন এই ক্যারেক্টারগুলো, সেটাও সম্পূর্ণভাবে সম্ভব। অবভিয়াসলি আমি অ্যাজিউম করছি যে চতুষ্কোণের সাথে এটার কোনো রকম কানেকশন আছে, সেটা ভেবেই হয়তো সিনেমাটা সম্পূর্ণভাবেই অন্য একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা, সেটা হতেই পারে, এবং সেটা হলেও আশ্চর্যের কিছুই নেই। আমি জাস্ট এই অ্যাজামশনটা কিন্তু করা যেতেই পারে, কারণ সৃজিত মুখার্জির কিন্তু এই একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি, তিনি তার পুরনো সিনেমার কিন্তু মানে কল ব্যাক করছেন। 22শে শ্রাবণ থেকে তার একটা ইউনিভার্স তৈরির চেষ্টা তো দশম অবতার দিয়ে হলো, এবং আরও শোনা যাচ্ছিল তিনি এই ইউনিভার্সটাকে বড় করতে চলেছেন। প্রবীর এবং পোদ্দার জুটি নিয়ে সিনেমা আসবে। শুভঙ্কর স্যান্যাল, যেটা রঞ্জিত মল্লিকের পুরনো একটা ক্যারেক্টার শত্রু সিনেমা, সেটাকে কোথাও গিয়ে এখানে ফিগার ইন করা হবে। তো তার একটা কিন্তু ইউনিভার্স বিল্ডিং এর প্রচেষ্টা চলছে, এবং তার সব থেকে যেটা সেলিব্রেটেড সিনেমা, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট ডাইরেক্টরও পেয়েছিল, তো সেই সিনেমাটার মানে গল্পটা কিন্তু এক্সপ্লোর করার সুযোগ কিন্তু তিনি এটা পেতে পারেন। এবং বিশেষ করে যখন দশম অবতার এবছরে বক্স অফিসে সাকসেস পেয়েছে, সিনেমাটার কোয়ালিটি আমি বাদ দিচ্ছি, যেহেতু বক্স অফিসে সাকসেস পেয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তার অন্য একটা খুব ক্লাসিক সিনেমার প্রিকুয়াল বানানোর হয়তো কোথাও গিয়ে তার ইচ্ছা জাগতে পারে, বা এবং চতুষ্কোণের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাও আছে, যেটা বললাম যে পরমব্রত ছোটবেলায় যে রোলটা দেখানো হয়েছিল যখন তার ওই সুইসাইডটা সে উইটনেস করছে, এবং পরবর্তীকালে গিয়ে বাস্তবে বা যখন চতুষ্কোণের নর্মাল টাইম লাইনটা চলছে, তার তখন যথেষ্ট বয়স, তো সেই যে এভলিউশনটা হয়েছে সেটা কিন্তু অনেকটা মানে অনেকটা এজ গ্যাপ আছে, একটা অনেকটা বছরের সময় কিন্তু আনএক্সপ্লোর্ড। তো এই সিনেমাটার গল্পটা কিন্তু সেই সময়ের মধ্যে টেক ইন করতে পারে, হয়তো পরমব্রত বা পুরনো ক্যারেক্টারদেরকে আমরা তাদের ইয়াঙ্গার ভার্সনটা দেখতে পারি। এটা আমার পার্সোনাল অ্যাজাম্পশন, সিনেমাটা পুরোপুরি স্ট্যান্ড অ্যালোনও হতে পারে। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।